হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। পুরো আশা করি সব পরীক্ষা ফিজিক্স পরীক্ষা খুবই ভালো হয়েছে। আর ভালো হওয়ারই কথা, কারণ প্রশ্ন তো তুলনামূলক খুবই সহজ হয়েছে। তো আমি এখন তোমাদেরকে ভেক্টর থেকে যে দুইটা সৃজনশীল এসেছে তার সলভ দেখাবো। তো প্রথমে আমরা 1 নম্বর সৃজনশীলটা দেখি। 1 নম্বর সৃজনশীলে একটা চিত্র দেওয়া ছিল, তারপর বলা ছিল 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ আমার কাছে ইউ দেওয়া ছিল, আমি এই পাশে গটা করব, এই পাশে হচ্ছে ঘটা করে দেখাবো, একটু শর্টলি করে দেখাবো আমি। তো আমার কাছে বলা আছে স্রোতের বেগ ইউ ইকুয়াল টু 5 কিলোমিটার/আওয়ার। প্রথম মাঝি 10 কিলোমিটার বেগে স্রোতের বেগের সাথে আলফা কোণে এবং দ্বিতীয় মাঝি 10 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে নদী পার হতে যাত্রা শুরু করলো। অর্থাৎ প্রথম মাঝি এখান থেকে এই আলফা কোণে এই বরাবর যাত্রা শুরু করেছে, আর দ্বিতীয় মাঝি এখান থেকে এই সোজাসুজি যাত্রা শুরু করেছে। তো আমার কাছে গ নাম্বার প্রশ্নটা চেয়েছে আলফা কোণের মান কত হলে প্রথম মাঝি সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে। তো এটা খুবই কমন একটা প্রশ্ন, খুবই কমন একটা প্রশ্ন। তো দেখি প্রথম মাঝির ক্ষেত্রে আমি যদি তার বেগটা ধরি ভি, তাহলে তার প্রথম মাঝির বেগ ছিল 10 কিলোমিটার/আওয়ার। আমাকে হচ্ছে আলফাটা বের করতে হবে। তো আমরা জানি সূত্র টেন থিটা ইকুয়াল টু যার সাথে এদিক বরাবর হচ্ছে আমার ইউ, এদিক বরাবর হচ্ছে আমার ভিটা, তার যার সাথে ইউ কাজ করে সে হচ্ছে, যার সাথে হচ্ছে থিটাটা কাজ করে 90 ডিগ্রি, তো থিটা সে হচ্ছে সিঙ্গেল, যেহেতু হচ্ছে আমাকে সোজাসুজি অপর পারে পৌঁছাতে হবে, সে এখান থেকে এদিকে রওনা দিয়েছে, তাকে পৌঁছাতে হবে এখানে। তো তার থিটা হচ্ছে 90 ডিগ্রি, তো থিটা 90 ডিগ্রি। তো আমরা যে সূত্রটা লিখি, সূত্রটা অনেকটা এমন আসবে ভি সাইন আলফা ইন্টু ইউ প্লাস ভি কজ আলফা। যেহেতু সে সোজাসুজি অপর পারে পৌঁছাবে, তো আমার থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, আমরা লিখতে পারি 10 90 ডিগ্রি ইকুয়াল টু ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। 10 90 ডিগ্রি ইনফিনিটি মান হচ্ছে 1/0, ভি সাইন আলফা ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা। এখন যদি আমি আর গুণন করি, তো এখানে আসতেছে ইউ প্লাস ভি cos alpha equal to 0, v cos alpha equal to minus u, cos alpha equal to minus u by v, অতএব alpha equal to cos inverse minus u by v। তো cos inverse minus u by v, u হচ্ছে 5, v হচ্ছে 10, মানে এখান থেকে হাফ আসবে, cos inverse মানে হচ্ছে 120 ডিগ্রি। এটাই হচ্ছে আমার গ নাম্বারের উত্তর। খুবই কমন একটা প্রশ্ন, যেটা আমরা ইন্টারে ভেক্টর করার সময় সবাই করে থাকি। তো লাস্ট যে প্রশ্নটা ছিল আমার কাছে, কোন মাঝি নদীর অপর পারে আগে পৌঁছাতে পারবে, অর্থাৎ সময় নিয়ে জানতে চাওয়া হয়েছে। তো কোন মাঝি আগে পৌঁছাতে পারবে, আমি যদি প্রথম মাঝির ক্ষেত্রে ধরি, আগে কাজটা করি। প্রথম মাঝির ক্ষেত্রে আমি চিন্তা করতেছি আমার দুইজনের ক্ষেত্রেই ডি বা নদীর যে প্রস্থ বা নদী কতটুকু চড়া সেটা ছিল হচ্ছে 10 কিলোমিটার। আমি এটাকে মিটারে নিতেছি না, কারণ আমার সবই কিলোমিটারে দেওয়া আছে, এই জন্য বেগটাও কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। তো প্রথম মাঝির ক্ষেত্রে ডি তো হচ্ছে 10 কিলোমিটার, ভালো কথা। তারপর তার ক্ষেত্রে আমি তার বেগটাকে ধরলাম v1, সেটাও হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। তারপর আলফা, যেটা আমি এখান থেকে বের করেছি, তার জন্য আলফা ইকুয়াল টু হচ্ছে, এটাকে আমি আলফা 1 ধরি, 120 ডিগ্রি। তো তার ক্ষেত্রে সময়টাকে ধরলাম আমি t1, t ইকুয়াল টু আমরা জানি d বাই v1 সাইন আলফা 1 d10 v10 সাইন 120 ডিগ্রি। তো এটা করলে আসতেছে, আমরা একটু দেখি করে কত আসে, 10 10 তো কাটাই যাবে,
1 by sin 1/sin 120 এটার মান আসে 1.1547 আওয়ার 1.1547 আওয়ার। কারণ হচ্ছে আমরা কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে এই জন্য আমাদের যেহেতু এখানে আওয়ার ছিল, তো আমার এখানে এককটাও আওয়ারে আসবে। তোমরা চাইলে অবশ্যই ডিটাকে কিলোমিটার থেকে মিটার নিতে পারো, বেগটাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। তো তারপর যদি আমরা দ্বিতীয় মাঝির ক্ষেত্রে হিসাব করি, দ্বিতীয় মাঝি তার ক্ষেত্রেও ডি ইকুয়াল টু হচ্ছে আমার 10 কিলোমিটার, তার ক্ষেত্রে বেগটা যদি v2 হয় সেটাও দেওয়া আছে আমার কাছে 10 কিলোমিটার পার আওয়ার। আর তার ক্ষেত্রে যে আলফা, সে যেহেতু সোজাসুজি নদী পার হচ্ছিল, তার ক্ষেত্রে আলফাটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তো এখান থেকে আমি যদি t2 ধরি, তারটা d বাই v2 সাইন, এটাকে ধরলাম আলফা 2 সাইন আলফা 2, তো 10 ডিভাইড বাই 10 সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান জানি হচ্ছে আমরা 1, তো এখান থেকে আসবে হচ্ছে 1 আওয়ার। আর আমরা ইজিলি বুঝতে পারি যেহেতু সে সোজাসুজি নদী পার হয়েছে দ্বিতীয় মাঝি, সেটা হচ্ছে সর্বনিম্ন সময় সে নদীটা পার হবে। তো কোন মাঝি আগে পৌঁছাতে পারবে, তো আমরা বলতে পারি যে দ্বিতীয় মাঝি আগে পৌঁছাবে, দ্বিতীয় মাঝি আগে পৌঁছাবে। তো প্রথম সৃজনশীলটা তো খুবই সহজ ছিল। তো এখন ভেক্টর থেকে আমাদের যে আরেকটা সৃজনশীল এসেছিল সেটা যদি আমরা দেখি, আমাদের 8 নম্বর সৃজনশীলটা, 8 নম্বর সৃজনশীলটা অনেকটা এমন ছিল যে আমার কাছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটা ভেক্টর দেওয়া ছিল, একটা সামান্তরিক আঁকা ছিল। গ নাম্বার প্রশ্নটা ছিল বি ও এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল, বি ও এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল। তো আমি এটাও দুই পাশে দুইটা যদি করতে চাই, তো প্রথমে হচ্ছে আমি গ নাম্বারটা করব। আমরা জানি সামান্তরিকে যদি দুটো সন্নিহিত বাহু দেওয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে তার ক্রস গুণফল করতে হয়, তারপর তার মান বের করতে হয়, আর তার মান বের করলে সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তো আমাকে যেহেতু বি ও এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিক ক্ষেত্রফল বের করতে বলেছে, তো আমি প্রথমেই এ ক্রস বি করি, আমি একটু শর্টলি করছি। এ ক্রস বি যদি আমরা করি, এ ভেক্টর প্রথমে লেখা লাগবে আই জে কে ক্রস গুণফলের নিয়ম অনুসারে, তারপর এ ভেক্টর ক্ষেত্রে আছে 2 4, এখানে বসবে 2, বি ভেক্টর থেকে আমরা পাচ্ছি সবগুলা 3 3 4। তারপর যদি করি, প্রথমে আই নিয়ে কাজ করলে এই লাইন বাদ এই লাইন বাদ, তাহলে 4 4 16 মাইনাস 3 2 6, তারপর হচ্ছে মাইনাস জে, এই লাইন বাদ এই লাইন বাদ, 4 2 8 মাইনাস 6 প্লাস কে, এই লাইন বাদ, 3 2 6 মাইনাস 12। তো এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে 10i মাইনাস 2j মাইনাস 6k, এটা হচ্ছে এ ক্রস বি ভেক্টরের মান। তোমরা চাইলে বি ক্রস এও করতে পারো, কোনো সমস্যা নেই, আমার দিন শেষে অ্যান্সার একই আসবে, কিন্তু যখন আমরা ক্ষেত্রফলটা বের করবো অ্যান্সার একই আসবে, সমস্যা নেই। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু এ ক্রস বি ভেক্টরের মান। তো এ ক্রস বি ভেক্টরের মান, এ ক্রস বি ভেক্টর তো এটা, সেটা মান কি হবে, এটার মান হবে 10 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 6
স্কোয়ার, রুট ওভার তো উপরে থাকবে। তো আমরা যদি এটা করি দেখি কত আসে, টেন স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস মাইনাস সিক্স স্কোয়ার। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার যে মানটা এসেছে 2√35, এখান থেকে এসেছে হচ্ছে 2√35। তো অ্যান্সার হবে আমার 2√35 একক। তোমরা চাইলে এটাকে দশমিকেও নিতে পারো, যদি দশমিকে নেই তাহলে অ্যান্সার আসে 11.83। দশমিকে নিলে এটা আসে হচ্ছে 11.83। তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে রাখো, দুইভাবে রাখলেই হবে, কোনো সমস্যা নেই। তোমরা যদি বি ক্রস এ ভেক্টরও করতা তাও এই অ্যান্সারই আসতো। এখন লাস্টে বলেছে আমাদের উদ্দীপকের ভেক্টর তিনটি সমতলীয় কি না সেটা বের করতে বলেছে আমাকে। এখন সমতলীয় হওয়ার ক্ষেত্রে আমরা কি সূত্র জানি? সমতলীয় কখন হয় আমি একটু লিখি। সমতলীয় যদি আমাদের এ ডট বি ক্রস সি অথবা এ ক্রস বি ডট সি ভেক্টর ইকুয়াল টু যদি 0 হয় তখন হচ্ছে ভেক্টর দ্বয় একই সমতলে অবস্থান করে। তো তুমি বি ক্রস সি বের করে তার সাথে এ ডট গুণন করেও করতে পারো, অথবা এ ক্রস বি করে তার সাথে সি ডট গুণন করেও দেখাতে পারো। তো যেহেতু আমার হচ্ছে গ থেকে আমি এ ক্রস বি বের করেছি সেহেতু আমি হচ্ছে এটা দিয়ে দেখাচ্ছি। তো আমি গ থেকে কি পেলাম? গ থেকে পাই এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 10i মাইনাস 2j মাইনাস 6k। আর সি ভেক্টর আমার কোশ্চেনে দেওয়া আছে ইকুয়াল টু i প্লাস 2j প্লাস k। এখন যদি আমি করতে চাই এ ক্রস বি ডট সি, তো আমি প্রথমে লিখব 10i মাইনাস 2j মাইনাস 6k ডট i প্লাস 2j প্লাস k। ডট গুণ করার সময় আমরা জানি আয়ের সাথে আরেকটা গুণ 10, যে সাথে যেটা গুণ দিলে মাইনাস 2, আর এখানে আছে হচ্ছে প্লাস 2। মাইনাস 2 ইন্টু প্লাস 2 করলে হচ্ছে আমার মাইনাস 4 আসে, এখানে মাইনাস 6, এখানে প্লাস 1, এখানে আসবে হচ্ছে মাইনাস 6। তো 10 মাইনাস 10 ইকুয়াল টু 0, অর্থাৎ এ ক্রস বি ডট সি ইকুয়াল টু 0। সুতরাং আমরা বলতে পারি ভেক্টর তিনটি সমতলীয়। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং আশা করি তোমাদের সবারই অঙ্কটি হয়েছে যারা যারা অ্যান্সার করেছো। আর তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ।